সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা নিউজের প্রতিদিনের আয়োজন হ্যাপেনিং পয়েন্টে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। আপনারা জানেন হ্যাপেনিং পয়েন্টে আমরা দিনের উল্লেখযোগ্য যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কথা বলে থাকি অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে সেটি নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটি বিশেষ দিনকে ঘিরে সাজানো আমাদের এই হ্যাপেনিং পয়েন্ট। 21শে নভেম্বর এই বিশেষ দিন সশস্ত্র বাহিনী দিবস 2024 আজকের আমাদের প্রতিপাদ্য বিষয়। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত তিনজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। শুরুতে যদি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে উপস্থিত আছেন কর্নেল সোহেল হাসান, এসজিপি পিএসসি, কর্নেল স্টাফ, ওভারসিজ অপারেশনস পরিদপ্তর, সেনা সদর। স্বাগত জানাই। আছেন কমান্ডার মোহাম্মদ আলী জি, এনজিপি পিএসসি বিএন, ডিন এফএসএ, মেরিটাইম ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আয়োজনে। আছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর ই আলম, এএফডব্লিউসি পিএসসি এটিসি, অধ্যক্ষ বিএএফ শাহিন কলেজ, কুর্মিটোলা। স্বাগত জানাই এই আয়োজনে। আপনাদের তিনজনকে দিয়ে ভীষণ ভালো লাগছে। আজকে বিশেষ এই দিবসটি উপলক্ষে যেহেতু আমরা আলোচনা করব, আপনাকে দিয়ে একটু শুরু করি। আমরা বলছিলাম যে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এই যে বিশেষ এই দিনটিকে কেন সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় সেটি যদি আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ। চমৎকার প্রশ্ন। আমি প্রথমেই আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন নিউজ চ্যানেল এবং আপনার সকল দর্শকদেরকে আজকের দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে বা আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। 21শে নভেম্বরের পটভূমি আসলে মোটামুটি সকলেরই কিছুটা জানা। আমরা সবাই জানি যে 1971 সালের 26শে মার্চ অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রথম দিন থেকেই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ইপিআর, আপামর জনসাধারণ যে যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হলে বাংলাদেশ একটা রাষ্ট্র কাঠামো পায়। জেনারেল ওসমানীকে তখন আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। জুলাই মাসের দিকে গিয়ে সমগ্র বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয় গেরিলা যুদ্ধকে সমন্বিতভাবে পরিচালনা করার জন্য। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে গিয়ে আমাদের যে নিয়মিত যে বাহিনীর যে ব্যাটালিয়নগুলি ছিল এদেরকে নিয়ে 3টা ব্রিগেড সাইজ ফোর্স গঠন করা হয়। আমরা সবাই জানি এস ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্সের কথা। তো এই একই সময়ে বিমান বাহিনী এবং নৌবাহিনী তারাও যার যার মতো করে সংগঠিত হচ্ছিল। প্রসঙ্গত বলে রাখা দরকার যে বাংলাদেশে তখন যে 8টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল তার মধ্যে 5টাই বাংলাদেশে মোতায়েনরত অবস্থায় ছিল। আচ্ছা। তো কনভেনশনাল অপারেশন, এদেরকে নিয়ে এই কনভেনশনাল অপারেশন পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছিল এই ফোর্সগুলি। জি। এই ব্যাটালিয়নগুলি বেশ কিছু বড় ধরনের যুদ্ধে অংশগ্রহণ করে, যেমন কামালপুরের যুদ্ধ, বেলুনিয়া বালজের যুদ্ধ। এই যুদ্ধগুলি পরিচালনা করার সময় বা তারপরে আমাদের সমরনায়করা অনুধাবন করেন যদি আমরা সমন্বিতভাবে 3 বাহিনী মিলিতভাবে আক্রমণটা পরিচালনা করি তাহলে সম্ভবত আমাদের যুদ্ধের ফলাফল আমাদের পক্ষে আরও দ্রুততার সঙ্গে আসবে। এই চিন্তা থেকে 21শে নভেম্বর সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আপামর জনসাধারণকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে আক্রমণ পরিচালনা করে। এই কারণেই 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস বিশেষভাবে এটি পালন করা এবং ওই আক্রমণ যশোরের বয়রা থেকে 21শে নভেম্বরে যে আক্রমণ পরিচালনা হলো এর ফলে আমাদের আক্রমণ তীব্রতর হয় এবং আমাদের জয়লাভ খুব দ্রুততার সাথে হয়। তো এই পটভূমির ভিতরেই রয়েছে আসলে এই দিনের বিশেষ তাৎপর্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার যদি কমান্ডার মোহাম্মদ আলী আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে নৌবাহিনীর আমরা 3 বাহিনীর কথা তো অবশ্যই শুনবো। নৌবাহিনীর যে বিশেষ একটি অপারেশন ছিল, অপারেশন জ্যাকপট, আমরা সেটি নিয়ে যদি একটু কথা বলতে চাই, কি ছিল আসলে সেই বিশেষত্ব যে জন্য আমরা বিশেষভাবে এটিকে মনে করি বা আপনারা এটিকে তখন সে সময় পরিচালিত করেছিলেন? ধন্যবাদ। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের, যাদের কারণে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। সাথে সাথে আমি সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাতে চাই সকল দর্শক, কলাকুশলী এবং আপামর জনতাকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। আমি অপারেশন জ্যাকপট সম্বন্ধে বলার আগে আমি একটু মুক্তিযুদ্ধের সেই পটভূমিকায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা সম্বন্ধে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশে
এবং তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে ভৌগোলিক যে দূরত্বটা ছিল, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যুদ্ধ পরিচালনার জন্য পাকিস্তান বাহিনী তাদের যে প্রয়োজনীয় রসদ, অস্ত্র সব কিছুই কিন্তু এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোনো না কোনো মাধ্যমে আনতে হতো। এবং স্বাভাবিকভাবেই সমুদ্র পথ ছিল সবচেয়ে সহজ পথ, যেটা সাশ্রয়ী ছিল এবং সময়েও অনেক দিক দিয়ে আমরা সুবিধা পেতাম। তো এই সমুদ্র পথটা কোনোভাবে যদি আমরা অচল করে দিতে পারি, মুক্তিযোদ্ধা কিংবা আমাদের এই নৌবাহিনী তখনকার যেটা সংগঠিত হয়েছিল, সেইটার কারণেই বেসিক্যালি এই ধরনের অপারেশনের পরিকল্পনা করা। আসলে অপারেশন জ্যাকপট হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত অনেকগুলো অপারেশনের মধ্যে সবচেয়ে বেশি দুঃসাহসিক একটা অভিযান। এই অভিযানের মাধ্যমে যুদ্ধের যে ফলাফলটা অর্জিত হয় সেটা অনেক সুদূর প্রসারী ছিল এবং এটা ভবিষ্যতের জন্য এবং আমাদের যে বিজয়ের পথটাকে অনেক বেশি ত্বরান্বিত করে ফেলে। এই অপারেশন জ্যাকপটে বাংলাদেশ নৌবাহিনীর অকুতোভয় কিছু নাবিক, যারা কিনা ফ্রান্সের টুলো শহরে সাবমেরিন প্রশিক্ষণের জন্য ওখানে ছিলেন, এবং তারা মুক্তিযুদ্ধের শুরুতেই যখন জানতে পারলো যে আপামর জনসাধারণ, শান্তিকামী জনগণ সবাই মিলে সংগ্রামে নেমেছে, তারাও কিন্তু ওখানে আর তখন থাকলো না। তারা পলায়ন করে কোনো না কোনোভাবে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে তারা ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে C2P ক্যাম্প নামে একটা জায়গায় তারা প্রশিক্ষণের জন্য চলে আসে। এবং তাদের সঙ্গে ওই সময়ের আরও অনেক মুক্তিযোদ্ধা যারা কিনা সুঠামদেহী, শিক্ষিত ছিল, বুদ্ধিমান ছিল, এরকম 500 জনের একটি টিমকে বিশেষ কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। এবং তাদের থেকে ফাইনালি 3 মাসের রিগোরাস ট্রেনিংয়ের পরে একটা দল তৈরি করা হয় 120-এর মতন। তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় বিশেষ মিশন দিয়ে, যাতে করে তারা বাংলাদেশের যে সমুদ্র বন্দরগুলো এবং নদী বন্দরগুলো আছে সেগুলোকে অচল করতে পারে। আপনি জেনে একটু অবাক হবেন যে এই যে যারা এই ধরনের অপারেশন করতে আসলো, তাদের কিন্তু তেমন কোনো ইকুইপমেন্ট কিংবা অস্ত্রশস্ত্র ছিল না। তাদের সম্বল ছিল শুধুমাত্র এক জোড়া ফিন্স, যেটা দিয়ে ডাইভিং ফিন্স বলি আমরা, সাঁতার কাটার সুবিধার জন্য। আর ছিল তাদের অস্ত্র হিসাবে, মারণাস্ত্র হিসাবে লিম্পেট মাইন, যেটা তারা নিজেদের বুকের মধ্যে বেঁধে অপারেশনটা করেছিলেন। তো যেটা হচ্ছে যে এমনকি তাদের যে যোগাযোগের যেটা মাধ্যম, সেখানেও তারা অনেক ধরনের ইনোভেশনের কাজ করেছেন। কারণ সেখানে তাদের এমন কোনো সেট ছিল না যেটার মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন, এবং সম্পূর্ণভাবে নিরাপত্তা এবং সিকিউরিটি মেনটেন করে তারা এই অপারেশনটা করেছে। তাদের প্রতিটা অভিযান পরিচালিত হয়েছে আকাশবাণীর বিশেষ কিছু গানের মাধ্যমে, যেটার মাধ্যমে তারা বুঝতে পেরেছে কোন সময় তারা আসলে অভিযানগুলো পরিচালনা করবে। সিগন্যাল দেয়া হতো না, বিশেষ ধরনের গান, দুটো গান আছে। একটা গান 15 তারিখে এবং এর পরবর্তীতে আরও একটি গান, আমার পুতুল আজ যাবে শ্বশুর বাড়ি, যার মাধ্যমে তারা জানতে পারলো যে ঠিক কোন সময়ে কখন তারা একসঙ্গে সব জায়গায় একযোগে আঘাত হানবে। তো সেই হিসাবেই 15 তারিখ দিবাগত রাত তথা 16 তারিখের প্রথম প্রহরে এই অপারেশনটা করা হয়, এবং এই অপারেশনটার মাধ্যমে পাকিস্তান নৌবাহিনীর সর্বমোট 26টি জাহাজ বিভিন্নভাবে এবং বিভিন্ন মাত্রায় ধ্বংস করা হয়, এবং যার ফলে পাকিস্তানের যে রসদ, অস্ত্র এবং অন্যান্য যে সরবরাহ ছিল সেগুলা সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং ক্ষেত্র বিশেষে আংশিকভাবে বিধ্বস্ত হয়, যেটা কিনা অলমোস্ট 75,000 টনেরও বেশি ছিল। এইটার কারণে যেটা হয়, এটা আমাদের পাকিস্তানি যে বাহিনী ছিল, তাদের হানাদার বাহিনীর মনোবল একদম ভেঙে ফেলে এবং তাদের সাপ্লাই লাইনটা কাট অফ করে দেয়, এবং যেটা কিনা পরবর্তীতে আপনার অন্যান্য যুদ্ধেও ইম্প্যাক্ট ফেলে। এবং এর আগে কিন্তু পৃথিবীর সবাই জানতো যে বাংলাদেশে একটা বিচ্ছিন্নতাবাদীরা বিভিন্ন ধরনের অপারেশন করতেছে, যেটা কিনা কোনো মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার যুদ্ধ না, কিন্তু এটার মাধ্যমেই সমগ্র বিশ্ব জানতে পারে। কারণ ইভেন আপনার পাকিস্তানি যে সরকারি পত্রিকা, সেখানেও এই ধ্বংসযজ্ঞের কথা প্রকাশ করতে তারা বাধ্য হয়। আমরা জলপথের কথা শুনলাম, স্থলপথের কথা শুনলাম, একটু আকাশ পথে যদি একটু ফিরে আসতে চাই, কেননা আপনাদের এই যে একতাবদ্ধ যে অপারেশনগুলো, বিশেষ যে গুরুত্ব সহকারে যেগুলো তখন নেওয়া হয়েছিল বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বসে আজকের এই আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাতে পারছি। সেই গল্পগুলো শুনছি তখন গায়ে আমাদের কাটা দিচ্ছে। যদি একটু জানতে চাই, অপারেশন কিলো ফাইট, সেই বিশেষত্বটা আসলে কি ছিল? কেন অপারেশন কিলো ফাইটকে আজকে বিশেষভাবে মনে করছি, কি ছিল সেটি? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনাদের এটিএন নিউজের সকল কলাকুশলী এবং আমার দর্শক শ্রোতা যারা এখানে দেখছেন আজকে অনুষ্ঠানটি, সবাইকে আমার বিমান বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আরও ধন্যবাদ জানাই আজকের এই
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই জন্য কিলো ফ্লাই সম্বন্ধে যদি বলতে চাই, আমি আমার বাকি দুইজন শ্রদ্ধেয় বক্তার সাথে সুর মিলিয়ে একটু শুরু থেকে বলি। যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, সেখানে আমাদের পাকিস্তান বিমান বাহিনীতে যারা বাঙালি অফিসার ছিলেন এবং বিমান সেনা ছিলেন, সেখান থেকে প্রায় 1136 জন তারা পাকিস্তান বিমান বাহিনী থেকে সরে এসে শুধু বাংলাদেশের দেশ মাতৃকার জন্য লড়াই করবেন এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করবেন, এই মনোবল নিয়ে তারা চলে আসেন আমাদের বাংলাদেশে। আসার পরে সেখান থেকে তারা প্রথমত সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ শুরু করেন বিভিন্ন সেক্টরে। আপনারা জানেন যে আমাদের ডেপুটি চিফ অফ স্টাফ থেকে শুরু করে কয়েকজন সেক্টর কমান্ডারও ছিলেন বিমান বাহিনীর, যেটা আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। সেখান থেকে তারা যুদ্ধটা যখন চলতে থাকলো, যেটা এর আগে আমার বক্তারা বললেন, যে সবাই যার যার মতো বিভিন্ন সেক্টরে যুদ্ধ করছিল, নৌবাহিনী তার মতো, সেনাবাহিনী তাদের মতো, এবং বিমান বাহিনী ছোট ছোট অংশে অ্যাকচুয়ালি স্থল যুদ্ধের সাথে তারা যুক্ত ছিল। তারা মনে করলো যে তাদের নিজস্ব একটা বিমান বাহিনী বা এ ধরনের একটা সংগঠন দরকার, যেখান থেকে তারা বিমান অপারেশনগুলি পরিচালনা করতে পারবে। এই পরিকল্পনাটা মোটামুটি চূড়ান্ত হলো সেপ্টেম্বর 28 তারিখে। সেপ্টেম্বর 28 তারিখে আপনারা জেনে থাকবেন যে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে একটা জঙ্গলাকীর্ণ রানওয়ে, এবং সেটাকে তারা রানওয়েটাকে অপারেশনাল করে, এবং সে সাথে 3টেই মাত্র যুদ্ধ বিমান, একটি ছিল ড্যাকোটা বিমান, একটি অটার বিমান, এবং আরেকটা LU-3 হেলিকপ্টার। এবং এগুলো যে খুব একটা সচল ছিল তা না, এগুলো যে অবস্থায় ছিল, আমাদের দক্ষ বিমান সেনারা এবং বৈমানিকরা দিনরাত পরিশ্রম করে এইগুলিকে সচল করে। শুধু তাই না, এই বিমানগুলির সাথে হেভি মেশিন গান, রকেট এবং বোম সংযুক্ত করে যেন আক্রমণ পরিচালনা করতে পারে। এবং তারা সব পরিকল্পনা শেষে 3রা ডিসেম্বর মূল অপারেশনটা পরিচালনা করা হয়। এর আগে 2রা ডিসেম্বর রাতে জেনে আপনি খুশি হবেন যে এটা জ্যোৎস্না রাত ছিল, এবং আমাদের তখন যে বিমানটা ছিল, প্রথমে যে বিমানটা নিয়ে অপারেশন পরিচালনা, অটার বিমান নিয়ে, তাদের টার্গেট ছিল আমাদের নারায়ণগঞ্জের গোদনাইল তেল ডিপো যেটা ছিল, কারণ এখান থেকে পাকিস্তান ওদের সশস্ত্র বাহিনীর মোটামুটি সকল প্রকার তেল এবং জ্বালানিটা এখান থেকে যেত। তো ওরা চিন্তা করলো যে আমরা গোদনাইলটা যদি ক্ষতি করতে পারি, একটা বড় একটা প্রভাব ফেলবে যুদ্ধের উপরে। একদম মাঝরাতের পরে 2 তারিখে তারা সেই বাংলাদেশে প্রবেশ করে, এবং প্রবেশ করে সেখানে আক্রমণ করে। এই LU-3 হেলিকপ্টার দিয়ে যে আক্রমণটা করা হয়, এই আক্রমণে খুব ভালো একটা ফল আসে। এবং পরের দিন সকালবেলা আবার আরেকটি বিমান নিয়ে, অটার বিমানটি নিয়ে, চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি, যেটা আমরা এখন জানি, এই ইস্টার্ন রিফাইনারির উপর আক্রমণ করা হয়। এবং এই দুটো আক্রমণেই অনেক ধ্বংস হয়। এই ধ্বংস হওয়ার ফলে এটা একটা যুদ্ধের মোমেন্টামটা পাল্টে দেয়, এবং এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলে। এবং আমাদের এই কিলো ফ্লাইটে যে সাহসী যারা ছিলেন, আমাদের সেখানে 10 জন বিমান সেনা, 10 জন বৈমানিক, যার মধ্যে আমি স্মরণ করব যে এর সাথে আমাদের 6 জন বেসামরিক পাইলটও ছিলেন, যারা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে ছিলেন। পরবর্তীতে তারা যোগদান করেন আমাদের সামরিক পাইলটদের সাথে। এর সাথে আমাদের 47 জন বিমান সেনা ছিলেন। এটা নিয়ে কিলো ফ্লাইটটা গঠিত হয়েছিল। এবং কিলো ফ্লাইটের আরেকটু বলে রাখি, এই 15 ডিসেম্বর পর্যন্ত আমাদের কিলো ফ্লাইট মোটামুটি 50টা সফল অপারেশন করে। এই অপারেশনগুলি মৌলভীবাজার, কুমিল্লা থেকে শুরু করে দাউদকান্দি, ভৈরব বাজার, এই অপারেশনটার ফলে পুরো যুদ্ধের মোমেন্টামটা পাল্টে দেয় এবং আমাদের বিজয়টা ত্বরান্বিত করে। এই দিনগুলোকে, এই বিশেষ অপারেশনগুলোকে আমরা মনে করছি। কর্নেল সোহেল হাসান, অনেকগুলো বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলতে চাই। বিশেষ করে বাংলাদেশের মানুষের হৃদয়ে সশস্ত্র বাহিনীর অবস্থানটা একটু ভিন্ন রকম। শ্রদ্ধার জায়গার কথা বলি, বিশ্বাসের জায়গার কথা বলি, সেটি সবসময় একটা অন্যরকম জায়গায় আছে। সেখান থেকে জানতে চাইবো যে দেশের ভেতরে আপনারা নানা ধরনের, বিশেষ করে দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে বিশেষ করে আমরা দেখতে পাই যে সশস্ত্র বাহিনীর ভূমিকাগুলো আসলে কি, সেনাবাহিনীর ভূমিকাগুলো আসলে কি ধরনের কাজ করা হচ্ছে দেশের মধ্যে এবং দেশের বাইরে, যদি একটু ছোট করে জানতে চাই। ছোট করে সেনাবাহিনীর আসলে বা সশস্ত্র বাহিনী তথা বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা খুব ছোট করে বলার আসলে সুযোগ খুব কম। তারপরে আমি চেষ্টা করব যতটা সম্ভব ছোট করে বলার। আমাদের যে জনগণের সাথে আত্মিক সম্পর্ক, এটা আসলে তৈরি হয়েছে আমাদের জন্মের সময়ই। আমরা যে যুদ্ধটা করলাম, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে আপামর জনসাধারণকে সাথে নিয়েই আমরা যুদ্ধটা শুরু করেছি। সেই যুদ্ধে সাথে থেকেছি, বিজয়ে একসাথে ছিলাম। তো তৎপরবর্তীকালে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের প্রয়োজনে তার পাশে থেকেছে। সুতরাং এই যে আত্মিক সম্পর্কটা তৈরি হয়েছে, আপনি যেটার কথা বলেছেন, যদি
আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনী কিভাবে জাতির গঠনে বিভিন্ন ভূমিকা রাখে বা আপনি এটা যদি মিন করে থাকেন তাহলে আপনাদের ছোট ছোট দু একটা জিনিস বলবো, যেমন আপনারা দেখেছেন পদ্মা সেতু, রেল সেতু ইত্যাদির যে নিরাপত্তা, এটার বিষয়ে পরামর্শ এবং তদারকি। এছাড়া আমাদের পার্বত্য অঞ্চলে উন্নয়নের জন্য যে রাস্তা তৈরি বা সীমান্ত সড়ক তৈরি, ঢাকার আপনি দেখেছেন কালশী ফ্লাইওভার, এবং ঢাকা এবং এর আশেপাশে প্রচুর পরিমাণ ভৌত অবকাঠামো তৈরিতে সেনাবাহিনী একদম প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে থাকে। ঢাকা এবং চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের একটা সমস্যা, এগুলিকে নিরসনকল্পে অনেক ধরনের যে প্রজেক্ট আছে এর মধ্যে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রজেক্টে কাজ করছে। যদি আমি একটু শিক্ষা ক্ষেত্রে চলে আসি, এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের যুব সমাজের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ভালো মানের শিক্ষার যে সাপোর্টটা দিয়ে যাচ্ছে, এইটা প্রায় আমাদের চোখে পড়ে না। যেমন এই মুহূর্তে আমাদের একটা বিইউপি আছে, ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটা মিরপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটার আন্ডারে এমআইএসটি রয়েছে, যেটা এখন অনেক সুনাম অর্জন করেছে। এছাড়া এই মুহূর্তে 6টি মেডিকেল কলেজ, 4টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, 2টা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট, 6টি নার্সিং কলেজ, 65টি অত্যন্ত উঁচু মানের স্কুল এবং কলেজ, এগুলি বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এবার যে বিশেষ জিনিসটি আমি একটু মনে করিয়ে দিতে চাই, যে বিশেষ শিশুদের জন্যে যে প্রয়াস নামে একটা স্কুল চালানো হয়, যেটার এখন এই মুহূর্তে 11টি শাখা রয়েছে, এটি আসলে একটা অসাধারণ কাজ করে যাচ্ছে আমাদের সমাজের জন্য এবং জাতির জন্য। আমরা আন্তর্জাতিক অঙ্কনের অংশটা একটু পরে শুনি, কারণ আমাদের এই অংশে খুব বেশি সময় পাবো না। বাকিদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের কর্ম পরিমণ্ডলটা কেমন দেশের মধ্যে, কেননা আপনাদের বিশেষ করে আমরা যারা নেভিতে যারা কাজ করেন তাদেরকে আমরা কিন্তু সেভাবে আসলে দৃষ্টিগোচর হয় না, যেহেতু জলপথে আপনাদের বেশি থাকতে হয়। কি ধরনের কাজ আসলে সেখান থেকে পরিচালনা করেন আপনারা? ধন্যবাদ। আমি মনে করি এটা আসলেও একটি চমৎকার প্রশ্ন, এবং আপনি সঠিক কথাই বলেছেন যে আসলে বাংলাদেশ নৌবাহিনীর অপারেশন কিংবা এই উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেক কিছুই দৃষ্টিগোচরের বাইরে হয়, আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে। আসলে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমুদ্রের যেহেতু সম্পর্ক, তো সমুদ্র অর্থনীতিটাই আসলে প্রথমে আসবে। আমরা বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের যে বিশাল সমুদ্র এলাকা আমরা পেয়েছি এখন, এই সমুদ্র এলাকার নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যখন মানে সারা দিন 24 ঘন্টা আমরা কাজ করছি। আজকে এখানে আমি যে বসে আছি এই মুহূর্তেও বাংলাদেশ নেভির অ্যাটলিস্ট 6 থেকে 7টি জাহাজ বিভিন্ন জায়গায় টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতেছে। এবং আপনি জানেন যে এই বিশাল সমুদ্রের মাধ্যমেই শুধু বাংলাদেশ না, পুরো আন্তর্জাতিক যে কোনো বাণিজ্যই পৃথিবীতে এই সমুদ্রের মাধ্যমে হয়। কাজে এই সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই হবে না। পাশাপাশি আমরা যে ব্লু ইকোনমির কথা বলে থাকি, সেটি এখনো কিন্তু সবার মধ্যে সেভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু ব্লু ইকোনমি আমাদেরকে অনেক স্বপ্ন দেখায়। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা কি ধরনের আসলে কাজ করছেন? ব্লু ইকোনমি আসলে সোজাভাবে যদি বুঝতে চাই আমরা, এটা হচ্ছে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, টেকসই উন্নয়নের জন্য সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই আমরা যদি আমাদের সমুদ্রের যে অপার সম্ভাবনাগুলো রয়েছে, যেমন আমাদের অর্থনীতির কথা বলছিলাম, সামুদ্রিক বিভিন্ন শিল্প বাণিজ্য বা সামুদ্রিক ট্যুরিজম এবং আমাদের যে বিভিন্ন প্রাকৃতিক খনিজ সম্পদ যেগুলো আমাদের সমুদ্রে আছে, এগুলোকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উত্তোলন করে আমাদের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করা, পাশাপাশি আমাদের মৎস্য সম্পদ এবং অন্যান্য যা সম্পদ আছে সব কিছুকে আমরা যদি ব্যবস্থাপনা সুষ্ঠু বন্টনের মাধ্যমে, সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে ব্যবহার করতে পারি, তাহলে আমরা অনেক বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি পাবো। এবং বাংলাদেশ নৌবাহিনী এই বিষয়টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আমি যেটা বলছিলাম যে আমাদের সামুদ্রিক যে বাণিজ্য এইটা নিশ্চিত করার সাথে সাথে আমাদের যে অন্যান্য যে শিল্পগুলো সমুদ্রের সঙ্গে রিলেটেড, যেমন জাহাজ শিল্প, আপনি জেনে খুশি হবেন বাংলাদেশ নেভি কিন্তু এখন নিজে তার দেশের প্রযুক্তি খাটিয়ে নিজের জন্য জাহাজ তৈরি করে। অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। বিল্ডার থেকে বায়ার নেভি থেকে বিল্ডার নেভিতে পরিণত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আন্তর্জাতিক অঙ্গনেও আপনাদের ভূমিকা নিয়ে কথা নিশ্চয়ই বলবো। গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুরি আলম, আপনার কাছে আসি। এয়ারফোর্সে আমরা অন্যরকম একটা
আমরা যখন স্বপ্ন দেখি আসলে তখন আমরা আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখি। আমরা যখন কোনো কিছু ভালো কল্পনা করি আকাশের দিকে কল্পনা করি। সেই আকাশ কাঁপিয়ে যখন আমাদের এয়ারফোর্সের যারা কাজ করেন তারা উড়ে বেড়ান, সেটি আমাদের বিশেষ করে স্কুলে যারা পড়ি, কলেজে যারা পড়ি তাদের স্বপ্নকে অনেক বেশি ইয়ে করে। মূলত আপনাদের কাজগুলো জানতে চাইবো, মানুষের জন্য, গণমানুষের জন্য কি ধরনের কাজ করা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে? জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের বিমান বাহিনী, আপনি যেটা বললেন ঠিক আছে, আমরা সেই স্বপ্নের সাথে তাল মিলিয়ে এবং আমাদের আপামর জনসাধারণের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের সাথে আমরা 24 ঘন্টা কাজ করছি। আপনি জেনে খুশি হবেন, আমাদের কিন্তু মূল বিমান ঘাঁটিগুলিতে আমাদের 24 ঘন্টায় 365 দিন সবসময় কিন্তু হেলিকপ্টার প্রস্তুত থাকে। এবং এই হেলিকপ্টার মূলত কাজ থাকে আমাদের যে কোনো জায়গায়, যে কোনো দুর্যোগ বা উদ্ধার কাজ বা এই ধরনের কোনো মেডিকেল ইভ্যাকুয়েশন বা ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, এই ধরনের কোনো মিশনের জন্য সবসময় প্রস্তুত থাকে 24 ঘন্টা 365 দিন। এর সাথে আমরা অতি সম্প্রতি যদি আমি বলি, আমার কুমিল্লা এবং ফেনীতে যে বন্যা, যে একটা ভয়াবহ দুর্বিষহ অবস্থা গেল, সেখানে আমাদের দিনরাত 12টি হেলিকপ্টার এবং 5টি পরিবহন বিমান, তারা দিনরাত কাজ করেছে, এখানে উদ্ধার কার্য পরিচালনা করেছে, এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এবং সেখানে আমরা অনেক দুস্থ মানুষকে, ইভেন গর্ভবতী মাকেও আমরা পর্যন্ত রেস্কিউ করতে পেরেছি। আর এছাড়া যদি অগ্নিকাণ্ডের কথা বলি, অতি সম্প্রতি আপনি যদি দেখেন বঙ্গবাজার বলেন বা নিউ সুপার মার্কেট বলেন, মোহাম্মদপুর কৃষি মার্কেট বলেন, ইভেন যশোরে কিছুদিন আগে একটা হোটেলে যে অগ্নি দুর্ঘটনা ঘটলো, সেখান থেকে অগ্নি নির্বাপন এবং একই সাথে উদ্ধার কার্যক্রম, এগুলি আমাদের হেলিকপ্টার দিয়ে করা হয়েছে। আরও দুটো উল্লেখযোগ্য জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে পাহাড়ের দুর্গম অঞ্চলে এবং আমাদের উপকূলবর্তী অঞ্চলে বনায়ন প্রকল্পের আওতায় আমাদের হেলিকপ্টারের মাধ্যমে সিড বল নিক্ষেপের মাধ্যমে আমরা কিন্তু বনায়ন কার্যক্রমে অংশগ্রহণ করেছি বিমান বাহিনী। এটা তো আমরা অনেকে জানি না। একেবারে সেই জিনিসগুলো জানার জন্যই আসলে এই ধরনের আয়োজন আমরা চেষ্টা করি একটু তুলে ধরবার জন্য। এটাও হয়েছে। আর এছাড়া যদি আমি আমাদের অন্যান্য বক্তাদের সাথে সুর মিলিয়ে বলি, যে এর বাইরেও আমাদের বিমান বাহিনীর যেরকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমার বিমান বাহিনীতে খুব অতি সম্প্রতি ব্লু স্কাই নামে একটি স্কুল চালু করা হয়েছে, যেটি ঢাকাতে অবস্থিত এবং এটি আন্তর্জাতিক মানের, সকল সুযোগ সুবিধা সম্পন্ন। আর এটা ছাড়াও আমাদের যে শাহিন কলেজগুলি আছে, 8টা শাহিন কলেজ, এবং সেই সাথে আমাদের যে কিন্ডারগার্টেন স্কুলগুলি আছে, সেগুলি আমাদের ভবিষ্যতের নতুন প্রজন্ম, দক্ষ এবং সুশিক্ষিত প্রজন্ম তৈরি করার জন্য, ভালো মানুষ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আর তার সাথে আরেকটা উল্লেখ করবো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি যেটা করা হয়েছে। এই ইউনিভার্সিটিটা কিন্তু আমাদের সামনের দিনগুলিতে আমাদের বেসামরিক বিমান চলাচল এবং আমাদের উড্ডয়ন নিরাপত্তা এবং এভিয়েশন এবং অ্যারোস্পেস, এটার সামনের দিনগুলিতে এভিয়েশন ইন্ডাস্ট্রি যে একটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা একটা ইন্ডাস্ট্রি, সেটার জন্য আমাদের ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। আসছি আপনাদের কাছে, আবারও ফিরতে চাই। সুপ্রিয় দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হয়ে গেছে একটা বিরতি নেবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আজ আমরা আলোচনা করছি সশস্ত্র বাহিনী দিবস 2024 নিয়ে। কর্নেল সোহেল হাসান, আপনাকে দিয়ে আবার শুরু করি। সেটি হচ্ছে, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি অনেকটা উজ্জ্বল, কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই কিভাবে আসলে উজ্জ্বল করা সম্ভব হলো, সেটি আপনার কাছ থেকে জানবো। সেই সাথে কোন পর্যায়ে রয়েছে আমাদের সেনাবাহিনীকে সার্বিকভাবে যদি একটু মূল্যায়ন করতে বলে, আধুনিকায়নের কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো বহির্বিশ্বে তার অবদান রাখতে পারে 1973 সালে, স্বাধীনতার জাস্ট পরপরই, যখন সিরিয়াতে একটি ছোট সেবক দল পাঠায়। পরবর্তীতে 1988 সালে ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপে 15 জন অফিসার পাঠানোর মাধ্যমে ইউএনের আন্ডারে আমাদের যাত্রা শুরু হয়। তো অদ্যাবধি আমরা 1,60,000-এর মতো শান্তিরক্ষী বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিভিন্ন বিদেশ মিশনে তারা অবদান রেখেছেন। এবং বিশ্ব শান্তি রক্ষার এই গুরুদায়িত্ব পালনকালে 131 জন সেনা সদস্য তাদের আত্মোৎসর্গ করেছেন এবং 239 জন গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে প্রায় 5,000 সেনা সদস্য বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন এবং আপনারা জেনে থাকবেন
গত বেশ কিছু বছর ধরেই আমরা অন্যতম সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছি এবং এভাবে আমরা কাজটা করে যাচ্ছি। শুধুমাত্র কন্টিনজেন্ট প্রেরণ না, আমরা সোফার 7 জন ফোর্স কমান্ডার মিশনের দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন মিশনের কমান্ড করেছেন। এই মুহূর্তে 4 জন সেক্টর কমান্ডার বিভিন্ন মিশনের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন ফোর্স কমান্ডারও এখন আমাদের আছে। এছাড়া ইভেন্ট হেডকোয়ার্টারেও আমাদের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের অফিসাররা ওখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। আর আমাদের সুনাম অর্জনের জন্য অন্যতম মূল ব্যাপারটাই হচ্ছে আমাদের ইভেন্ট মিশন, বাইরে ভাবমূর্তি, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। তো ইভেন্ট মিশনে আমরা গিয়ে সিভিল মিলিটারি কোঅপারেশনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন ওদের কৃষিকাজে প্রশিক্ষণ প্রদান, স্কুল নির্মাণ, শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান। এর বাইরে বিশেষ করে আমরা একটা মেডিকেল ক্যাম্পেইন যেটা করি, এটা খুব সমাদৃত হয়। আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমি শেষ করব, জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে তুয়াদেরা কমিউনিটি ক্লিনিক নামে আমরা একটা ক্লিনিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গিতে করা হচ্ছে, যেটা সম্মানিত সেনাপ্রধান এবং ওই দেশের প্রেসিডেন্ট মিস্টার তুয়াদেরা জয়েন্টলি এটাকে ফাউন্ডেশন লে করেছেন, ফাউন্ডেশন স্টোনটা, এবং অতি দ্রুত আমরা এটাকে আমরা ওপেন করতে যাচ্ছি। আপনারা জানেন ইতোমধ্যে সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অফিশিয়াল একটা অনারারি ল্যাঙ্গুয়েজ হিসেবে একেবারে, সেটা আমাদের জন্য অনেক গর্বের একটি বিষয় এবং নানা জায়গায় যে বাংলাদেশের নামকে তারা যখন লাইবেরিয়াতে রয়েছে বাংলাদেশ স্কয়ার, আইভরি কোস্টে। আমরা নিশ্চয়ই সময় করে আরো বেশি বিস্তারিতভাবে জানতে পারবো আপনার কাছে। কমান্ডার মোহাম্মদ আলী, আপনার কাছ থেকেও জানতে চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটুকু ভূমিকা রাখছে এবং যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে কথা বলি তাহলে কতটা আধুনিক আমাদের বাংলাদেশ নৌবাহিনী। ধন্যবাদ। আপনার প্রশ্নে আসলে দুটো ভাগ আছে, আমি শিওর না যে এত অল্প সময় এটা অ্যানসার দেওয়া যাবে, তবে আমি চেষ্টা করব। সময়টা খুব কম। আমার সহবক্তা ইতিমধ্যে বলেছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিভাবে জাতিসংঘের আহ্বানে বিভিন্ন জায়গায় শান্তি রক্ষার কাজে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতেছে এবং প্রশংসার দাবিদার রাখে। ঠিক একইভাবে বাংলাদেশ নৌবাহিনীও কিন্তু জাতিসংঘের অনুরোধে বিভিন্ন দেশে সংঘাতময় পরিবেশে আমাদের এই গুরুদায়িত্ব পালন করে আসছে। এই মুহূর্তে আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ নৌবাহিনীর একটি ইউনিফিল মিশনে বাংলাদেশ নৌবাহিনী মেরিটাইম টাস্ক ফোর্স, যেখানে কিনা উন্নত আরও অনেক দেশের জাহাজ প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ নেভিও কিন্তু সেখানে করভেট একটি, বানজার সংগ্রাম 110 জনের একটি দল ওখানে খুব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে, যারা কিনা আমাদের লেবাননের মধ্যে অবৈধ কোনো অস্ত্র এবং গোলা বারুদ অনুপ্রবেশ ঠেকাচ্ছে। পাশাপাশি আরও অনেক দায়িত্ব করছে। এছাড়াও সাউথ সুদানে আমরা একটি মিশন করছি, যেখানে আমাদের সাউথ সুদানের অতি গুরুত্বপূর্ণ যে জাতিসংঘের যে রসদ, তারপরে চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য যে সাহায্যকারী সংস্থার যে সামগ্রীগুলো আছে সেগুলা সঠিকভাবে তাদের নিরাপত্তার সাথে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া, যেটাকে অপারেশন লাইফলাইন বলে, বৃহৎ নদীর লিভার নাইল, হোয়াইট নাইল, তার মধ্যে পরিচালনা করছে। এর পাশাপাশি নৌবাহিনী কিন্তু অন্যান্য যে আরো অন্যান্য যে এঙ্গেজমেন্ট আছে, যেটা কিনা পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ফোরামের সদস্য, যার মাধ্যমে আমরা বৈশ্বিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব রাখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। বিষয়টা একটু ছোট করে বলি, বাংলাদেশ নৌবাহিনী যাত্রা যখন শুরু করেছিল একদম শূন্য থেকে, মাত্র 2টো জাহাজ ছিল, এখন বাংলাদেশ 2য় মাত্রা থেকে 3য় মাত্রায় আছে। আমাদের সাবমেরিন ইনক্লুড হয়েছে এবং ভবিষ্যতের সকল মডার্ন টেকনোলজি আমরা ধীরে ধীরে আমাদের নৌবাহিনীতে অ্যাডপ্ট করছি এবং সেটা করার জন্য আমাদের সিএনআরডি ডিপার্টমেন্টের মাধ্যমে, আমাদের রিসার্চ ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা নিজস্ব প্রযুক্তি তৈরি করার চেষ্টা করছি। জনাব মোহাম্মদ আলী, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুরি আলম, আপনার কাছ থেকে একই বিষয়ে জানতে পারি, প্রশ্ন করে আর সময় নষ্ট না করি। প্রথমে আমি জাতিসংঘ মিশন নিয়ে যদি বলি বা বিশ্ব পরিমণ্ডলে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর ফুট স্টেপের কথা বলি, জাতিসংঘে আমরা ইতোমধ্যে 28টি মিশন করেছি 25টি দেশে। এই যাত্রা শুরু হয়েছে 1993 সালে বসনিয়া হার্জেগোভিনা দিয়ে। এখন এই মুহূর্তে আমাদের 9276 জন অলরেডি মিশন কমপ্লিট করেছে বিমান বাহিনীর সদস্য এবং প্রায় 400-র মতো সদস্য আমাদের মিশনে আছে। আমাদের মিশনে বর্তমানে 9টি হেলিকপ্টার এবং একটি পরিবহন বিমান বিদেশে আছে। এবং যেটা আমি আগের বক্তব্যে সুর মিলিয়ে বলি, যেখানে আমরা মিশনে যাই সবাই বাংলা বাংলা করে বলে এবং আমাদেরকে যেভাবে করে তারা আপন করে নেয়, এটা মূলত আমাদের পেশাদারিত্ব, আমাদের দেশপ্রেম এবং আমাদের লোকজনের যে দায়িত্বের প্রতি যে দায়িত্ব পরায়ণতা, এটারই বহিঃপ্রকাশ এবং আমরা আসলে খুব গর্ববোধ করি বাইরের দেশে গিয়ে। আমি আধুনিকায়নের বিষয়টাতে আসবো। আধুনিকায়ন আমাদের বর্তমান অবস্থা নিয়ে আপনি জেনে খুশি হবেন যে আমরা এবছর সমরাস্ত্র প্রদর্শনীতে
আমাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এবং নিজস্ব কারিগরি দক্ষতায় আমাদের নিজস্ব লোকবলের মাধ্যমে দুটো বেসিক ট্রেনার উদ্বোধন করা হয়েছে। এটা পুরোপুরি আমাদের দেশে একদম শতভাগ নিজস্ব চেষ্টায় তৈরি করা। আর আমাদের মেনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারঅল ইউনিট যেগুলি আছে, এখানে আমাদের বিমান বাহিনীর অ্যারোটিক্যাল সেন্টারের আওতায় অনেকগুলি রিপেয়ার ওভারঅল ইউনিট আছে। সেখানে আমাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে, প্রশিক্ষণ বিমান থেকে শুরু করে, র্যাডার থেকে শুরু করে এবং আরও অন্যান্য যে সরঞ্জামগুলি আছে এগুলো আমরা নিজেরা এখন রিপেয়ার করছি। এতে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হচ্ছে, একই সাথে আমাদের সময়ের অপচয়টা রোধ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট আয়োজনের মধ্যেও আমরা চেষ্টা করেছি দর্শকদের আপনাদের কার্যক্রম সম্পর্কে জানানোর জন্য। যেভাবে আপনারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন, আধুনিকায়নের যে যুগে আমরা আসলে যাত্রা করেছি সেটি আরও ত্বরান্বিত সেই প্রত্যাশা করছি। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামীকালের হ্যাপেনিং পয়েন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন এটিএন নিউজের।